হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি সাকসেস। এই ভিডিওতে ডিসকাস করব তুগলক বংশের শাসক ফিরোজ শাহ তুগলক সম্পর্কে। ফিরোজ শাহ তুগলকের পরবর্তী সময়ে তুগলক বংশের পতন কিভাবে ঘটে এবং তুগলক শাসনের অবসানের পর ভারতে সৈয়দ বংশের সূচনা হয়েছিল কিভাবে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফিরোজ শাহ তুগলক 1351 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করেন এবং তার সময়কাল ছিল 1351 খ্রিস্টাব্দ থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। ফিরোজ শাহ তুগলককে রোমান সম্রাট অগাস্টাসের সাথে তুলনা করেছেন স্যার উলসিহেগ। তাকে রোমান সম্রাট অগাস্টাসের সাথে তুলনা করার কারণ, রোমান সম্রাট অগাস্টাস যেরকম কৃষির উন্নতির জন্য সেচ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন, তেমনি ফিরোজ শাহ তুগলক তিনি কৃষির উন্নতির জন্য সেচ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তাই স্যার উলসিহেগ ফিরোজ শাহ তুগলককে রোমান সম্রাট অগাস্টাসের সাথে তুলনা করেছেন। ফিরোজ শাহ তুগলক তিনি খলিফার ভৃত্য এই উপাধি নিয়েছিলেন এবং ধর্মাশ্রিত রাজতন্ত্রের আদর্শ প্রবর্তন করেন। আর.সি. মজুমদার তিনি একথা বলেছেন যে ফিরোজ শাহ তুগলক ধর্মাশ্রিত রাজতন্ত্রের আদর্শ প্রবর্তন করেন। আসলে ফিরোজ শাহ তুগলকের সিংহাসন আরোহণের যে বৈধতা, সেই বৈধতা সঠিক ছিল কি না তা নিয়ে সেই সময়ে উলেমা গোষ্ঠী বা অন্যান্য যারা আমির ছিল বা অভিজাত ছিল তাদের মধ্যে মতভেদ দেখা দেয় এবং সেই সময়ে সুলতানি শাসক হিসাবে তার সিংহাসন আরোহণকে বৈধতা দেওয়ার জন্য তাকে সুন্নি যে সমস্ত উলেমাগণ ছিলেন বা ধর্মীয় ব্যক্তি ছিলেন তাদের সমর্থন লাভ একান্ত প্রয়োজন পড়েছিল। তাই তিনি আলাউদ্দিন খলজি বা মোহাম্মদ বিন তুগলকের যে পরধর্ম সহিষ্ণু বা ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালনা অর্থাৎ জাহানদারি আদর্শে থেকে তিনি অনেকটা সরে এসেছিলেন। সরে এসে তিনি শরীয়তি নিয়মকানুন মেনে রাষ্ট্র শাসন পরিচালনা করেন, যে কারণে আর.সি. মজুমদার তিনি বলেছেন যে ফিরোজ শাহ তুগলক ধর্মাশ্রিত রাজতন্ত্রের আদর্শ প্রবর্তন করেন। পাশাপাশি সিংহাসনের ওপর তার সুলতান হিসাবে বৈধতাকে স্বীকৃতি পাবার জন্য তিনি খলিফার কাছ থেকে অনুমোদন নেন এবং তিনি নিজেকে খলিফার ভৃত্য বা খলিফার চাকর বলেছেন। এছাড়া তাকে সুলতানি যুগের আকবরও বলা হয়। হেনরি এলিয়ট এলফিনস্টোন ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলেছেন। এখন এই সুলতানি যুগের আকবর এই টাইটেলটি যে হেনরি এলিয়ট বা এলফিনস্টোন দিয়েছেন এটি নিয়ে মত বিতর্ক রয়েছে। বর্তমান ঐতিহাসিকরা তাকে সুলতানি যুগের আকবরের সাথে তুলনা করতে এই বিষয়টি সমর্থন করেননি, কারণ আকবর পরধর্ম সহিষ্ণু ছিলেন এবং কুল বা ইউনিভার্সাল পিস এর ভিত্তিতে তিনি যে রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেছিলেন। ফিরোজ শাহ তুগলক কিন্তু আকবরের মতো পরধর্ম সহিষ্ণু ছিলেন না বা ফিরোজ শাহ তুগলক তিনি শরীয়তি নিয়মকানুন মেনে রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেছিলেন। এখানে তিনি ধর্মীয় যে সমস্ত উলেমা গোষ্ঠী ছিলেন তাদের মতামত নিয়ে রাষ্ট্র শাসন পরিচালনা করতেন। সেদিক থেকে ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা যায় না, এই অভিমত বর্তমান ঐতিহাসিকরাই দিয়েছেন। ফিরোজ শাহ তুগলক তিনি পশুশালা স্থাপন করান। এছাড়া তিনি তোপরা এবং মিরাট থেকে 2টি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন। ফিরোজ তুগলক দলাইল ই ফিরোজশাহী নামে একটি সংস্কৃত পুঁথিকে তিনি ফার্সিতে অনুবাদ করেন। এই সংস্কৃত যে পুঁথি পেয়েছিলেন নাগরকোট অভিযানকালে জ্বালামুখী মন্দির থেকে দর্শন এবং জ্যোতিষশাস্ত্রের ওপর প্রায় 1300 মতো পুঁথি তিনি পেয়েছিলেন। এই 1300 পুঁথিকে তিনি ফার্সিতে অনুবাদ করেন। এই 1300 সংস্কৃত পুঁথির ফার্সি অনুবাদই দলাইল ই ফিরোজশাহী নামে পরিচিত। ফিরোজ শাহ নতুন করে কোনো রাজ্য দখল করেননি, কারণ ফিরোজ শাহের খুব একটা সামরিক বাহিনী শক্তিশালী ছিল না বা তার সামরিক সংগঠন খুব ভালো ছিল না।
তার পূর্ববর্তী শাসকরা যে সকল অঞ্চল দখল করেছিল সেই অঞ্চলগুলিকেই তিনি সুলতানি সাম্রাজ্যভুক্ত রাখার চেষ্টা করেন, এবং সেটা করতে গিয়ে তাকে বেশ কিছু সামরিক অভিযান করতে হয়েছিল। কারণ কেন্দ্রাতিক শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন রাজ্য যেগুলি একসময় সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সেগুলি তারা একসময় তারা বশ্যতা স্বীকার করেছিল, তারা সেই বশ্যতাকে নস্যাৎ করে দিয়েছিল। সুলতানি শাসককে তারা যে উপঢৌকন পাঠাতো সেই উপঢৌকন বন্ধ করে দিয়েছিল। কিছু কিছু অঞ্চলে তারা কিছু কিছু আঞ্চলিক শাসক গোষ্ঠী উদ্ভব হয়েছিল যারা সুলতানি প্রশাসনকে পুরোপুরিভাবে নস্যাৎ করে কার্যত স্বাধীনতা ঘোষণা করেছিল। তাই তাকে বেশ কিছু সামরিক অভিযান প্রেরণ করতে হয়। যেমন বাংলা, আমরা আগেই দেখেছি যে মোহাম্মদ বিন তুগলকের সময়ে বাংলায় ইলিয়াস শাহী বংশের সূচনা হয়। তিনি ফিরোজ শাহ তুগলক 1353 এবং 54 খ্রিস্টাব্দে প্রথমবার ইলিয়াস শাহী বংশের শাসক হাজি ইলিয়াস শাহর বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন, কিন্তু প্রথম এই অভিযান ব্যর্থ হয়েছিল। আবার তিনি 1359 এবং 60 খ্রিস্টাব্দে ইলিয়াস শাহী বংশেরই শাসক সিকান্দার শাহের বিরুদ্ধে তিনি সামরিক অভিযান প্রেরণ করলেন, কিন্তু এই দুটো সামরিক অভিযানই ব্যর্থ হয়েছিল। এই দুবার সামরিক অভিযানের সময় এই দুই শাসক তারা একঢালা দুর্গে আশ্রয় নিয়েছিল। এই একঢালা দুর্গ সেই সময়ে দুর্ভেদ্য দুর্গ হিসাবেই পরিচিত ছিল। একঢালা দুর্গকে ফিরোজ শাহ তুগলক ভেদ করতে পারেননি, যে কারণে শেষ পর্যন্ত বাংলাকে স্বাধীন রাজ্য হিসাবে তাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছিল। দ্বিতীয়বার বাংলা অভিযান করে ফেরার পথে তিনি উড়িষ্যার জাজনগর আক্রমণ করলেন। উড়িষ্যার রাজা ছিলেন গজপতি রাজা ভানুদেব। আসলে উড়িষ্যা জয় ছিল তার রণহস্তি সংগ্রহের জন্য, এবং উড়িষ্যা আক্রমণ করলেন এবং উড়িষ্যার রাজা ভানুদেবকে তিনি বশ্যতা স্বীকারে বাধ্য করলেন, এবং সেখান থেকে বেশ কিছু তিনি রণহস্তি পেয়েছিলেন। 1360 খ্রিস্টাব্দে তিনি নাগরকোট অভিযান করেন। নাগরকোটের রাজা ছিলেন রাজা রায়। এই নাগরকোট অভিযানকালেই তিনি জ্বালামুখী মন্দির ধ্বংস করেন, এবং জ্বালামুখী মন্দির থেকেই তিনি ওই 1300 সংস্কৃত পুঁথি লাভ করেছিলেন। এই পুঁথিগুলোকেই তিনি ফার্সিতে অনুবাদ করেন, যে পুঁথিগুলি ফার্সি অনুবাদী দলাইল ই ফিরোজ শাহী নামে পরিচিত। 1360 ও 1367 খ্রিস্টাব্দের 1366 থেকে 1367 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 3টা অভিযান করেন। এই 3টা অভিযান করতে আমরা দেখেছিলাম মোহাম্মদ বিন তুগলককে। এই 3টা অভিযানই ছিল মোহাম্মদ বিন তুগলকের শেষ অভিযান। এই 3টা অভিযান করার সময়ে তিনি প্রবল জ্বরে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। ফিরোজ শাহ তুগলক এই দ্বিতীয়বার তিনি এই 3টা অভিযান করেন, এবং এই 3টা অভিযান করে 3টাকে সুলতানি শাসকের বশ্যতা স্বীকার করতে বাধ্য করেন, এবং এক্ষেত্রে তার প্রায় 2.5 বছর সময় লেগেছিল। 3টা শাসক জাম এবং বাহবিনা শেষ পর্যন্ত ফিরোজ শাহ তুগলকের কাছে আত্মসমর্পণ করেন, এবং সুলতানি শাসকের তারা বশ্যতা স্বীকার করেছিল। অর্থাৎ সুতরাং ফিরোজ শাহ তুগলকের যে সামরিক অভিযান দেখা গেল যে সেখানে বাংলাকে তিনি কার্যত স্বাধীন রাজ্য হিসাবে স্বীকৃতি দেন, এবং উড়িষ্যা, নাগরকোট এবং থাট্টা এই 3টি রাজ্যের তিনি বশ্যতা লাভ করেছিলেন। ফিরোজ শাহ তুগলকের অন্যতম কৃতিত্ব ছিল যে তিনি কর ব্যবস্থার সংস্করণ করেছিলেন। তিনি সেই সময়ে সুলতানি সাম্রাজ্যে যে সমস্ত উপকর ছিল সেই উপকরগুলোকে তিনি বাতিল করেন। এইভাবে তিনি 24 প্রকার করকে বাতিল করেন এবং শরীয়ত সম্মত 4 প্রকার কর চালু করেছিলেন: জিজিয়া, জাকাত, খিরাজ, খামস। জিজিয়া ছিল অমুসলিমদের ওপর প্রদত্ত কর, জাকাত ছিল মুসলিমদের ওপর প্রদত্ত কর, 2.5% কর দিতে হতো জাকাত হিসাবে। খিরাজ ছিল ভূমি রাজস্ব, যা 1/10 অংশ প্রদান করতে হতো। আর খামস ছিল লুণ্ঠিত সামগ্রীর ওপর একটি কর, যা 1/5 অংশ যে সেটি সুলতানকে প্রদান করতে হতো। অর্থাৎ খামস ছিল যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যের একটা অংশ যেটি সুলতানকে প্রদান করতে হতো। এছাড়া
ফিরোজ শাহ তুগলক বাণিজ্যের ক্ষেত্রে অবাধ বাণিজ্য নীতি শুরু করার জন্য, অর্থাৎ সাম্রাজ্যে ব্যবসায়ীরা যাতে অবাধে বাণিজ্য করতে পারে তার জন্য তিনি আরেকটি কর তুলে দিয়েছিলেন, সেটি হলো চুঙ্গি কর। এই চুঙ্গি কর তুলে দিয়েছিলেন, অর্থাৎ তিনি বাণিজ্যের শ্রীবৃদ্ধির জন্য তিনি যে সমস্ত উপকরগুলি চালু ছিল সেই ধরনের করগুলোকেও তিনি তুলে দিয়েছিলেন। ফিরোজ শাহ তুগলককে আমরা একাধিক জনকল্যাণমূলক কাজকর্মের জন্য বিভিন্ন দপ্তর গঠন করতে দেখি, যে দপ্তরগুলির মাধ্যমে প্রত্যেক শ্রেণীর মানুষকে বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের তিনি ব্যবস্থা করেছেন। এবং এদিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি একটি প্রজাহিতৈষী রাষ্ট্র ব্যবস্থা গঠন করলেন। তার যে বিভিন্ন দপ্তরগুলি ছিল, যেমন দেওয়ানি ইস্তিহক দপ্তর ছিল, যে সুযোগ্য ব্যক্তিদের সাহায্য দান, যারা বিভিন্ন বিষয়ে পারদর্শী হতো তাদের প্রতিভাগুলিকে যাতে পরবর্তীকালে আরও ভালো কিছু করতে পারেন তার জন্য তাদেরকে রাষ্ট্রের তরফ থেকে আর্থিক সাহায্য দেওয়া হতো এই দেওয়ানি ইস্তিহক দপ্তর থেকে। দিয়ানি খয়রাত ছিল দাতব্য বিভাগ, যেগুলি যাদের প্রয়োজন ছিল আর্থিক সাহায্যের, যেমন বিধবা, অনাথ প্রভৃতি, তাদেরকে এই বিভাগ থেকে সাহায্য করা হতো। এছাড়া তিনি হাসপাতাল চালু করেছিলেন, এই হাসপাতালগুলিকে বলা হতো দারুল সাফা। দাসদের জন্য একটি আলাদা বিভাগ গঠন করেছিলেন দেয়ান ই বান্দেগান। এছাড়া বেকার সমস্যা সমাধানের জন্য তিনি কর্মনিয়োগ দপ্তর খুলেছিলেন। তার এই জনকল্যাণমূলক কাজকর্মের কারণেই তাকে সুলতানি যুগের আকবর বলা হয়। হেনরি এলিয়ট এবং এলফিনস্টোন তাকে সুলতানি যুগের আকবর বলেছেন। ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কাজকর্মের পাশাপাশি তিনি শিক্ষা সংস্কারও করেছিলেন। মক্তব এবং মাদ্রাসা স্থাপন করেন। ফিরোজ শাহী মাদ্রাসা, ফিরোজাবাদে এই নামে একটি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সংস্কৃত, দর্শন এবং জ্যোতিষের চর্চার জন্য তিনি জ্বালামুখী মন্দির থেকে যে 1300 পুঁথি পেয়েছিলেন সেই পুঁথিগুলোকে তিনি ফার্সিতে অনুবাদ করেছিলেন, যে পুঁথির ফার্সি অনুবাদই দলাইল ই ফিরোজ শাহী নামে পরিচিত, যেটা আগেই ডিসকাস করেছি। এছাড়া তিনি মসজিদ, মক্তব এবং মাদ্রাসাগুলিতে তিনি নিষ্কর জমি প্রদান করতেন, যাতে করে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা ধর্মীয় শিক্ষা চালিয়ে যেতে পারেন। ফিরোজ শাহ তুগলক কৃষি উন্নতির জন্য কৃষিনীতি নিয়েছিলেন, যেখানে দেখা যায় যে তিনি পতিত জমিগুলিকে আবাদি জমিতে পরিণত করার চেষ্টা করেন এবং সেচ খাল খনন করেন। এক্ষেত্রে ফিরোজ শাহ 5টি খাল খনন করেছিলেন। যমুনা থেকে হিসার পর্যন্ত একটি খাল, শতুদ্রু থেকে ঘরঘরা পর্যন্ত, ঘরঘরা থেকে যমুনা পর্যন্ত, ঘরঘরা থেকে ফিরোজাবাদ এবং ঘরঘরা থেকে হানসি, এই 5টি খাল খনন করেন। ফিরোজ শাহ এই কৃষি উন্নতির জন্য কেন্দ্রীয় কোষাগার থেকে তিনি অর্থ মোতায়েন করতেন, সেচ খাল খননের কাজে বিশেষ উদ্যোগ নেন। ফিরোজ শাহ তুগলকের এই কৃষিনীতির ফলে দেখা যায় যে সেই সময়ে যে খালগুলি তিনি গড়ে তুলেছিলেন তার তীরবর্তী অঞ্চলে একাধিক নতুন নতুন গ্রাম গড়ে উঠত বা কৃষিকেন্দ্র গড়ে উঠত। এইভাবে পাঞ্জাব এবং দিল্লিতে একাধিক কৃষি উপনিবেশ গড়ে উঠেছিল এবং কৃষি জমির সম্প্রসারণ ঘটেছিল, কৃষির উৎপাদন বৃদ্ধি পেয়েছিল, কারণ তিনি নিজে খাদ্যশস্য এবং ফল চাষে বিশেষভাবে উৎসাহ দিতেন এবং তিনি নিজে 1200 বাগান তৈরি করেছিলেন, ফলের বাগান। ফিরোজ শাহ তুগলকের এই কৃষিনীতি, যেটি দিল্লিতে বা দোয়াব অঞ্চলে উদ্বৃত্ত কৃষি উৎপাদনকে আরও বেশি বাড়িয়েছিল, যে কারণে ফিরোজ শাহ তুগলকের সময়ে দুর্ভিক্ষ প্রতিরোধ করা অনেক সহজ হয়েছিল, কারণ কোনো সময়ই খাদ্য সংকট দেখা যায়নি বা খাদ্যাভাব দেখা যায়নি। এদিক থেকে ফিরোজ শাহ তুগলকের কৃষিনীতি অনেকখানি সাফল্য লাভ করেছিল বলা যায়। ফিরোজ শাহ ভূমি রাজস্ব প্রশাসন ব্যবস্থাতেও কিছু নতুনত্ব এনেছিলেন। ফিরোজ শাহ তুগলক তিনি খালিসা জমি থেকে সরাসরি রাজস্ব আদায়ের যে পদ্ধতি সেই পদ্ধতিতেই বাতিল করেন এবং সেখানে ইজারাদারি ব্যবস্থার প্রবর্তন করেন, অর্থাৎ যে খালিসা জমিগুলি এক সময় অর্থাৎ পূর্ববর্তী সুলতানদের সময়ে
খালিসা জমি থেকে প্রাপ্ত রাজস্ব সরাসরি কেন্দ্রীয় কোষাগারে জমা হতো, ফিরোজ শাহ তুগলক তিনি এই সরাসরি কেন্দ্রীয় কোষাগারে জমা দেওয়ার পদ্ধতি বাতিল করে সেখানে ইজারাদারি ব্যবস্থা প্রবর্তন করলেন। ইজারা দিলেন কাদেরকে? তিনি ইকতাদার, খুত, মুকাদ্দামদের ইজারা দিতেন এবং এরা এই খালিসা জমি ইজারা লাভ করে ওই অঞ্চল থেকে তারা যে রাজস্ব আদায় করত সেই রাজস্বের একটা অংশ তারা সরাসরি কেন্দ্রীয় কোষাগারে জমা দিত। কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে এই ইকতাদার, খুত এবং মুকাদ্দামরা অনেক বেশি রাজস্ব আদায় করত, যে কারণে কৃষকদের ওপর রাজস্বের চাপ অনেক বেশি ছিল। যে পরিমাণ রাজস্ব তারা আদায় করত তার খুবই কম কেন্দ্রীয় কোষাগারে জমা দিত। সেক্ষেত্রে যতটা পরিমাণ রাজস্ব পাওয়ার দরকার ছিল ততটা পরিমাণ রাজস্ব কিন্তু কেন্দ্রীয় কোষাগারে জমা পড়েনি, যে কারণে ধীরে ধীরে সুলতানের যে কেন্দ্রীয় কোষাগার সেখানে আর্থিক ঘাটতি দেখা দিচ্ছিল। এছাড়া যে ইকতা ব্যবস্থা ছিল সেই ইকতা ব্যবস্থাকে তিনি বংশানুক্রমিক করে দিলেন। তিনি তার যে সেনাপতি ছিল, প্রধান সেনা, তাদেরকে তিনি বংশানুক্রমিক ইকতা দিলেন বা কোনো একটা নির্দিষ্ট অঞ্চল প্রদান করলেন যেখান থেকে প্রাপ্ত রাজস্ব থেকে তিনি তার যে বেতন সেটি লাভ করতেন। এই ধরনের ব্যবস্থাই ছিল ওয়াজদারি ব্যবস্থা। এইভাবে ফিরোজ শাহ তুগলক ধীরে ধীরে ইকতাদারি ব্যবস্থাকে বংশানুক্রমিক করে তুললে এই বংশানুক্রমিক ইকতা থেকেই জায়গিরদারি ব্যবস্থার সূচনা হয়েছিল এবং এই জায়গিরদাররা আস্তে আস্তে সুলতানি প্রশাসনকে অস্বীকার করত এবং তারা সুলতানের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠত। এই জায়গিরদারদের বিদ্রোহ আমরা দেখতে পাবো সৈয়দ বংশের সময়ে, যেখানে এই জায়গিরদাররা বারে বারেই সৈয়দ শাসকদের কর্তৃত্বকে অস্বীকার করেছিল এবং সৈয়দ শাসকরা এই জায়গিরদারদের দমন করার জন্য বিভিন্ন ধরনের সামরিক অভিযান প্রেরণ করত। সুতরাং এদিক থেকে ফিরোজ শাহ তুগলকের এই ভূমি রাজস্ব প্রশাসন ব্যবস্থায় যে সংস্কার এনেছিলেন, এই সংস্কার সুলতানি সাম্রাজ্যের পতনকে অনেকখানি ত্বরান্বিত করেছিল একথা বলা যায়। ফিরোজ শাহ তুগলক স্থাপত্য এবং নগর নির্মাণের ক্ষেত্রেও যথেষ্ট কৃতিত্ব দেখিয়েছিল। তিনি কালান মসজিদ নির্মাণ করেন, খিরকি মসজিদ নির্মাণ করেন, কোটলা দুর্গ নির্মাণ করেছিলেন, ফিরোজাবাদ প্রাসাদ দুর্গ নির্মাণ করেন। এছাড়া তার প্রতিষ্ঠিত বেশ কিছু শহর হলো ফতেহাবাদ, হিসার, ফিরোজ, জৈনপুর প্রভৃতি। ফিরোজ শাহ তুগলকের পরবর্তী যে সমস্ত শাসক ছিলেন তারা ততটা আর যোগ্যতা সম্পন্ন ছিলেন না। তুগলক বংশের শেষ শাসক ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এই নাসিরউদ্দিন মাহমুদ শাহর সময়ই তৈমুর লংয়ের ভারত আক্রমণ ঘটে। তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে দিল্লি দখল করেন এবং দিল্লি দখল করার পরে তিনি যখন ফিরে যান সেই সময়ে খিজির খাঁকে লাহোর, মুলতান এবং দিপালপুরের শাসক হিসাবে তিনি তাকে নিয়োগ করে গিয়েছিলেন। তিনি 1399 খ্রিস্টাব্দে স্বদেশে ফিরে যান। এই খিজির খাঁ পরবর্তীকালে অর্থাৎ 1414 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখল করেন এবং ভারতে লোদি বংশের শাসনের অবসান ঘটে এবং সৈয়দ বংশের শাসনের সূত্রপাত হয়েছিল। খিজির খাঁ নিজেকে হজরত মুহাম্মদের যে বংশ সৈয়দ বংশের উত্তরাধিকারী বলে দাবি করতেন, সে কারণে তার যে এই প্রতিষ্ঠিত রাজবংশ সেটি সৈয়দ বংশ নামে পরিচিত। নাসিরউদ্দিন মাহমুদ নামে মাত্রই শাসক ছিলেন, কারণ তিনি তার শেষ জীবনে তার প্রধান যে সেনাপতি দৌলত খাঁর কার্যত অধীন হয়ে পড়েছিলেন এবং খিজির খাঁ এই দৌলত খাঁকে পরাজিত করে খিজির খাঁ সৈয়দ বংশের সূচনা করলেন। এই টপিকের আলোচনা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে সৈয়দ বংশ এবং লোদি বংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও।